হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের এর আগে সেমিস্টার 4 এর অলরেডি 3টে মডেল কোয়েশ্চেন পড়িয়েছিলাম। আজকে সেটা হলো 4 নম্বর মডেল কোয়েশ্চেন। এতদিন তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে পড়িয়েছিলাম এবং বুঝিয়েছিলাম। আজকে আরো কিছু সম্পর্কে বলবো। তো সবার ফার্স্টেই আসে গ্রুপ এ। প্রথম প্রশ্নেই আসে এসকিউএল এর ডিএমএল বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যে ধরনের কমেন্টগুলোর মাধ্যমে আমরা কোনো ডেটা ইনসার্ট করি, আপডেট করি বা ডিলিট করি, সেটাকে ডিএমএল বলা হয়। নিশ্চয়ই জানো এটা ভালো করে, মনে আছে নিশ্চয়ই। মনে না থাকলে প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখে নাও। উদাহরণ: ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো কি? এগুলো সবই কিন্তু ডিএমএল কমান্ডের এক্সাম্পল। এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হয়? একটি উপযুক্ত উদাহরণ সহ লেখো। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মানে সেই ধরনের অ্যাট্রিবিউট যেখানে একাধিক ভ্যালু দেয়া যায়। ডাবল ওভাল মানে দুটো ডিম্বাকার সাইনের মাধ্যমে কিন্তু এটা আমরা তৈরি করে থাকি। ইয়ার ডায়াগ্রামের প্রশ্ন আসলে তখন কিন্তু এগুলো দেখাতে হতেই পারে তোমাদের যদি পরীক্ষায় দেয়। উদাহরণ: একটি ব্যক্তির মাল্টিপল ফোন নাম্বার বা মাল্টিপল ডিগ্রি থাকতে পারে। নাম্বার 2 তে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। যে ধরনের অপারেটিং সিস্টেমে সিপিইউকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং একাধিক ব্যবহারকারী বা একাধিক প্রসেস একই সময়ে সেইগুলোকে কাজে লাগিয়ে তাদের কাজ সম্পন্ন করে, সেটাই হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। ইউনিক্স, লিনাক্স এগুলো কিন্তু টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ফিচার সাপোর্ট করে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, প্রসেসরের ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি ইউজার মোড মানে একটা সাধারণ মোড যেখানে নর্মাল কাজকর্ম করা হয়। কার্নেল মোড হলো সেই পার্ট একটা ওএস এর যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার সমস্ত কিছু অ্যাক্সেস আছে। ইউজার মোডে দেখো বলা হচ্ছে এখানে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো চালানো হয়। এই মোডে হার্ডওয়্যার বা মেমোরি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে সরাসরি অ্যাক্সেস থাকে না। অন্যদিকে কার্নেল মোড এটা একটা প্রিভিলেজ মোড, যার কাছে সমস্ত কিছু অ্যাক্সেস থাকে, এক কথায় অ্যাডমিন মোড যাকে বলা হয়। এখানে ইচ্ছে মতো যে কোনো ধরনের হার্ডওয়্যার বা সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বা এএনআই কি? দেখো, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স মানে হলো যে ধরনের এআই শুধুমাত্র স্পেসিফিক কিছু কাজ করার জন্য তৈরি করা হয়। এই ধরনের এআই কিন্তু সমস্ত কাজ করতে পারে না, তাই একে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বলে, যাকে আমরা উইক এআই বলেও কিন্তু চিনি। যেমন অ্যাপেলের সিরি, তারপরে অ্যামাজনের অ্যালেক্সা, এরা শুধুমাত্র স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর দিতে পারে, সমস্ত কিন্তু কাজ এরা পারে না। এরপরে এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে, ক্লাস্টারিং এর কাজ। সাধারণত এর কাজ হলো বিশাল ডেটাবেস থেকে একই বৈশিষ্ট্য সমূহ বা সাদৃশ্যপূর্ণ ডেটাগুলোকে খুঁজে বার করে আলাদা আলাদা গ্রুপে বা ক্লাস্টারে তৈরি করা। 50টা প্রাণীর ছবি আছে, যার মধ্যে 20টা গরু, 20টা ছাগল, 10টা কুকুর, এগুলোকে কি করছে, এগুলো আলাদা আলাদা করে ক্লাস্টারে ভাগ করে দিচ্ছে। এরপরে আসে গ্রুপ বি, যেখানে থাকে 3 মার্কের কোয়েশ্চেন গুলো। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কাকে বলে? 2 ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের উদাহরণ দাও। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে এমন কিছু নিয়ম যার মাধ্যমে আমরা কোনো ডেটাবেস তৈরি করতে পারি, তার সঠিকতা বা নির্ভরযোগ্যতা বজায় রাখতে পারি, সেটাই হলো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এবারে এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট 3টে ভাগে বিভক্ত, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 2 ধরনের, তাই আমি 2 ধরনের বলছি। সবার প্রথমে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এখানে প্রাইমারি কি এর সম্পর্কে বলা হয়, যেখানে বলা হয়েছে প্রাইমারি কি কখনো নাল বা ফাঁকা থাকতে পারে না। এছাড়াও প্রাইমারি কি এর মান সবসময় কিন্তু ইউনিক হতে হবে। সেকেন্ড যেটা আছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো সেই ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেখানে একটি ফরেন কি এর মান সবসময় প্রাইমারি কি এর মানের কিন্তু সমান হবে। ফরেন কি এর মান যদি ভিন্ন হয় প্রাইমারি কি থেকে, তখন কিন্তু রিলেশন কাজ করবে না। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টে কিন্তু এটাই বলা হয়েছে। এরপর অথবা দিয়ে প্রশ্ন বলা হয়েছে ইয়ার মডেলে পার্টিসিপেশন কাকে বলে? টোটাল এবং পার্শিয়াল পার্টিসিপেশনের মধ্যে পার্থক্য। পার্টিসিপেশন মানে হলো অংশগ্রহণ। রিলেশনশিপে কোনো একটি এন্টিটি সেটে অংশগ্রহণকেই পার্টিসিপেশন বলা হয়। এবার এটা দুটোভাবে হতে পারে, আংশিক অংশগ্রহণ হতে পারে বা সম্পূর্ণ অংশগ্রহণ হতে পারে। তাই পার্থক্য কিন্তু আমাদের এখানে বলা হয়েছে টোটাল পার্টিসিপেশন আর পার্শিয়াল পার্টিসিপেশন। সংজ্ঞা: যখন একটি এন্টিটি সেটের প্রতিটি সদস্য বা যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি রিলেশনশিপে অংশগ্রহণ করতে বাধ্য থাকে, তখন তাকে টোটাল পার্টিসিপেশন বলে। অন্যদিকে যখন একটি এন্টিটি সেটের সমস্ত অ্যাট্রিবিউট অংশগ্রহণ করে না, তখন তাকে পার্শিয়াল পার্টিসিপেশন কিন্তু বলা হয়। ইয়ার ডায়াগ্রামের চিহ্ন। এখানে ইয়ার ডায়াগ্রামে এই ধরনের টোটাল পার্টিশন বোঝানোর জন্য ডাবল লাইন বা দুটি সরলরেখাকে দেখানো হয়। অন্যদিকে পার্শিয়াল পার্টিসিপেশনের ক্ষেত্রে সিঙ্গেল লাইনকে দেখানো হয়। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি কি?
এটি প্রসেস পরিচালনায় কিভাবে সাহায্য করে? এটা ওএস চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আছে, কম্পিউটার সায়েন্সের এই চ্যাপ্টারটা নেই। তো সেইভাবে কিন্তু দেখো। পিসিবি, দেখো পিসিবি মানে হলো সেই পার্টিকুলার জায়গা যেখানে কোনো প্রসেস চালানোর সময় প্রসেসের ইনফরমেশন গুলো, যত ধরনের দরকারি ইনফরমেশন সেগুলো স্টোর করা হয়। তুমি কোনো একটা সফটওয়্যার চালু করলে তার জন্য যে ব্যাকগ্রাউন্ডে ইনফরমেশন গুলো, সেই প্রসেসের আইডি, তার নির্দিষ্ট যেসব স্ট্যাক, সেই সমস্ত কিছু স্টোর করা হয়, সেটাই হলো পিসিবি। এই পিসিবির মধ্যে সমস্ত কিছু কিন্তু থাকে। এই পিসিবির মধ্যে কিন্তু সেই প্রসেসের সমস্ত ইনফরমেশন থাকে। সাহায্য, মাল্টি প্রসেসিং এর সময় যখন পিসিবি এক প্রসেস থেকে অন্য প্রসেসে সুইচ করে, যাকে আমরা কন্টেক্সট সুইচিং বলি, তখন বর্তমান প্রসেসের অবস্থা পিসিবিতে সেভ রাখা হয়, যাতে পরে আমরা সেই সেভ হওয়া জায়গা থেকে আবার প্রসেসটাকে চালু করতে পারি। অ্যাকচুয়ালি আমরা না, ওএস যেন চালু করতে পারে। অথবা যে একটা প্রশ্ন বলেছে, মেমোরিতে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্রেগমেন্টেশনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। দেখো, ফ্রেগমেন্টেশন মানে যখন আমরা কোনো স্টোরেজ ডিভাইস বা কোনো মেমোরিতে কোনো ডেটাকে ঠিকভাবে স্টোর করতে পারি না। কেন করতে পারি না? কারণ তার মধ্যে কিছু ফাঁকা গ্যাপ চলে আসে, সেটাই হলো ফ্রেগমেন্টেশন। তোমার ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, সেখানে কিন্তু এই ফ্রেগমেন্টেশন হয়। যেহেতু আমরা মোবাইলে ফ্ল্যাশ মেমোরি থাকে তাই আমরা বুঝতে পারি না, আবার ল্যাপটপে এসএসডি থাকলে বুঝতে পারি না, কিন্তু হার্ড ডিস্ক থাকলে পরিষ্কার বোঝা যায়। একটা টাইম পরে গিয়ে কম্পিউটার স্লো হয়ে যায়। কেন হয়? বিকজ অফ ফ্রেগমেন্টেশন। এবার ইন্টারনাল ফ্রেগমেন্টেশনের একটা উদাহরণ দিয়ে দেখো, বলা হয়েছে মেমোরি ফিক্স পার্টিশন পদ্ধতিতে ভাগ করা আছে। প্রতিটি ব্লকের সাইজ কত? 10 এমবি করে। এবার P1 নামে একটা প্রসেস চালু করা হলো, যার টোটাল কত? 6 এমবি। আমার কাছে প্রতিটা ব্লকে 10 এমবি আছে, 6 এমবির একটা প্রসেস, তাহলে টোটাল কত এমবি ফাঁকা থেকে যাবে? 4 এমবি কিন্তু ফাঁকা থেকে যাবে। এই যে 4 এমবি জায়গাটা, এই জায়গাটায় কিন্তু অন্য কোনো প্রসেস কখনোই আসতে পারবে না। এটাকেই বলা হয় কি? যার ফলে ওই 4 এমবি অপচয় হলো বা নষ্ট হলো। এটাকেই বলা হয় ইন্টারনাল ফ্রেগমেন্টেশন। এইবার এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন উদাহরণ, একটা প্রসেস লোড করা হলো এবং আনলোড করা হলো, এই করার পরেও দুটো ফাঁকা জায়গা থেকে গেল, মানে একটা পুরোটা ব্লক, তার মধ্যে দুটো ফাঁকা জায়গা থাকলো, যার মধ্যে একটায় 50 কেবি আর একটায় 50 কেবি, টোটাল কত? 100 কেবি। এবার আমি আর একটা নতুন করে প্রসেস চালু করলাম, যেটা হলো মাত্র 80 কেবি, যার নাম P2। কিন্তু সমস্যাটা কি এখানে? সমস্যা এটাই, এই যে 50 কেবি 50 কেবি দুটো ব্লক, এটা কিন্তু পাশাপাশি নেই, অনেকটা দূরে দূরে রয়েছে। তো আমার কাছে 80 কেবি যতই প্রসেস আসুক না কেন, আমার কাছে 100 কেবি জায়গা থাকলেও আমরা সেটাকে স্টোর করতে বা সেটাকে চালু করতে পারবো না, যেহেতু সেগুলো কন্টিজিয়াস বা একসঙ্গে সেই জিনিসগুলো নেই। ফলাফল কি হবে? এই প্রসেসটা চালু হবে না, আর এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন শুরু হবে বা এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন গঠন হবে। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এনএলপি এর সম্পূর্ণ রূপ লেখো এবং এআইতে দুটি ব্যবহার লেখো। দেখো, এনএলপি এর সম্পূর্ণ রূপ হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা ভালো করে জানি এনএলপি ব্যবহার করে আমাদের ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি সেটা মেশিনকে বোঝানোর জন্য রূপান্তর করতে। ব্যবহার মেশিন ট্রান্সলেশন। এনএলপি কি করে? আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন, সেটা মেশিনের ভাষায় রূপান্তর করতে সাহায্য করে। এছাড়া চ্যাটবট, এখন প্রচুর এআই আছে, যেমন গুগল জেমিনি, চ্যাট জিপিটি, সেখানে কিন্তু ভয়েস সার্চের মাধ্যমে আমরা কোনো ধরনের প্রশ্ন করতে পারি। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে, রিগ্রেশন বা ক্লাসিফিকেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো এবং একটি করে উদাহরণ দাও। যাই হোক, সবার ফার্স্ট রিগ্রেশন। রিগ্রেশনের আউটপুট বা ফলাফল কি হয়? সাধারণত রিগ্রেশন সবসময় কোনো একটা কন্টিনিউয়াস সংখ্যা বা পরিমাপ প্রদান করে, যেমন তাপমাত্রা, দাম, ওজন, এগুলোকে প্রদান। কিন্তু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কোনো লেবেল যুক্ত ডেটা আমাদের প্রদান করে, যেমন সেটা হ্যাঁ বা না, ভালো বা খারাপ, বিড়াল বা কুকুর, ফল বা মাছ, এরকম। উদ্দেশ্য, রিগ্রেশনের মেন উদ্দেশ্যই কিন্তু কোনো কিছুর পরিমাপ বা মানের ভবিষ্যৎবাণী করা বা প্রেডিকশন করা, কিন্তু ক্লাসিফিকেশনের মেন উদ্দেশ্য থাকে কিন্তু ডেটা কোন দল বা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্ণয় করা। উদাহরণ, বাড়ির দাম ভবিষ্যতে কত হবে তার আকার দেখে নির্ধারণ করা, এটা হলো একটা রিগ্রেশনের উদাহরণ। অন্যদিকে ক্লাসিফিকেশনে কোনটি স্প্যাম মেল নয় সেটা খুঁজে বার করা। গ্রুপ সি, এটা রচনাধর্মিক প্রশ্ন থাকে এখানে, 5 নম্বরের প্রশ্ন আমরা জানি এখানে। তো সবার প্রথমে যে প্রশ্নটা আছে, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি এবং ফরেন কি, এই 5 ধরনের কি এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। দেখো, ইয়ার মডেলিং থেকে প্রশ্নটা এসেছে। সবার ফার্স্ট আছে সুপার কি। একটা টেবিল ইমাজিন করো, সেই টেবিলে প্রচুর তোমার কলাম আছে বা অ্যাট্রিবিউট আছে। এই এক একটা অ্যাট্রিবিউটের সেট বা সিঙ্গেল কোনো অ্যাট্রিবিউটকেই বলা হয় কি? সুপার কি। যে একটা প্রাইমারি কি কিন্তু এক ধরনের সুপার কি। ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কি হলো মিনিমাম যে সুপার কি, সেটাকেই ক্যান্ডিডেট কি বলা হয়, মানে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউটকে বোঝানো হয়।
একটি টেবিলে একাধিক ক্যান্ডিডেট কি কিন্তু থাকতে পারে। ধরো কোনো টেবিলে 10টা কলাম আছে, তার মানে সেই টেবিলে 10টা অ্যাট্রিবিউট কিন্তু থাকতে পারে। প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি এর মধ্যে ডেভেলপার যেই কিটাকে সর্বপ্রধান হিসাবে শনাক্ত করে তাকেই বলা হয় কি প্রাইমারি কি। সাধারণত প্রাইমারি কি এর দুটো বৈশিষ্ট্য, এটা সবসময় ইউনিক হতে হবে আর নট নাল অর্থাৎ ফাঁকা রাখা যাবে না। অল্টারনেট কি, একটা টোটাল এন্টিটির মধ্যে প্রাইমারি কি বাদে যে কটা ক্যান্ডিডেট কি বাকি পড়ে থাকে তাকে কিন্তু অল্টারনেট কি বলা হয়। সবার লাস্টে ফরেন কি, দুটো এন্টিটি আছে আমার কাছে, দুটোর মধ্যে রিলেশন তৈরি করতে চাই। একটা এন্টিটির মধ্যে প্রাইমারি কি আছে, অন্য আরেকটা এন্টিটিতে সেই সেম যদি আমার অ্যাট্রিবিউট থাকে বা কলাম থাকে তখন সেটা হয়ে যায় প্রাইমারি কি। তাই দেখো বলছে একটি টেবিলের অ্যাট্রিবিউট অন্য টেবিলে প্রাইমারি কিকে রেফার করে তাকেই বলা হয় কি ফরেন কি। দুটি টেবিলের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য কিন্তু এই ফরেন কি ব্যবহার করা হয়। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে, নিচের বর্ণনা ভিত্তিতে একটি উপযুক্ত ইয়ার ডায়াগ্রাম আঁকো। তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে। বর্ণনা বলা হচ্ছে বিদ্যালয়ে একাধিক বিভাগ আছে, একটি বিভাগে একটি মাত্র শিক্ষক থাকে, একজন শিক্ষক একাধিক বিভাগে পড়াশোনা করতে পারে, শিক্ষক এক বা একাধিক কোর্স পড়ান, প্রতিটি কোর্স একজন শিক্ষক পড়ান, ছাত্ররা একাধিক কোর্সে ভর্তি হতে পারে। সবার আগে আমাকে এন্টিটিগুলো বুঝে নিতে হবে। এখানে টোটাল 4টে এন্টিটি আমাদের তৈরি করতে হবে। পরীক্ষার সময় কিন্তু তোমাদের এন্টিটি হয়তো দিয়েও দিতে পারে, না দিয়ে দিলে তোমাকে বার করে নিতে হবে। সবার ফার্স্টে ডিপার্টমেন্ট, যেহেতু টিচাররা যেখানে থাকে, তারপরে টিচার্স তার জন্য একটা, তারপরে কোর্স যেহেতু ওখানে সাবজেক্ট সম্পর্কে থাকবে, আর স্টুডেন্ট। টোটাল কটা এন্টিটি? 4টে এন্টিটি। এবার এই এন্টিটির কি কি বৈশিষ্ট্য দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেই হিসেবে তোমরা তৈরি করে নেবে। পরীক্ষা তোমাদের যদি এই দেখো এখানে যেমন আমি সেট করে দিয়েছি, ডিপার্টমেন্টের দুটো অ্যাট্রিবিউট আছে, যেমন একটা নেম, একটা ডিপার্টমেন্ট আইডি, একেবারে টিচার আইডি, তারপরে তোমার নেম, এগুলো তোমাদের দিয়েও দিতে পারি, না দিয়ে দিলে তোমরা নিজের মতো তৈরি করবে। এবার রিলেশনশিপ সবার আগে বুঝতে হবে। ডিপার্টমেন্ট আর টিচারের মধ্যে সম্পর্ক কে তৈরি করবে? এমপ্লয়ি নামে এটা। এর মধ্যে কার্ডিনালিটি কি হবে? হবে 1 to many, কারণ এক বিভাগে অনেক শিক্ষক কিন্তু অনেক শিক্ষক এক বিভাগেই থাকে, এই কারণে নাম। এরপরে 2 নম্বরে টিচার আর কোর্সের মধ্যে সম্পর্ক কি তৈরি হবে? টিচিসের মাধ্যমে। কার্ডিনালিটি কি হবে? এখানে 1 to many সম্পর্ক, কারণ এক শিক্ষক অনেক কোর্স পড়ান কিন্তু এক কোর্স এক শিক্ষকে কিন্তু পড়ান। এরপরে 3 নম্বরে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে যা সম্পর্ক তৈরি হবে এনরোলস এর মাধ্যমে। কার্ডিনালিটি কি হবে? মেনি টু মেনি, কারণ এক ছাত্র অনেক কোর্স পড়তে পারে, আবার এক কোর্সে অনেক ছাত্র এনরোল করতে পারে। ইয়ার ডায়াগ্রামটা কিরকম হবে? সবার ফার্স্টে আমরা জানি কোনো ধরনের এন্টিটি তৈরি করার জন্য আমরা আয়তকারের মাধ্যমে তৈরি করব, কোনো ধরনের অ্যাট্রিবিউটের জন্য আমরা ওভাল বা ডিম্বাকার চিহ্ন ব্যবহার করব, আর প্রাইমারি কি থাকলে এই নিচে একটা দাগ দিয়ে দেবো। রিলেশনশিপের জন্য আমরা এখন ডায়মন্ড সাইন ব্যবহার করব। আর যদি 1 to many জন্য দেখো এখানে 1 লেখা, এখানে n লেখা। আমি যদি এটাকে একটু বড় করে দিই তোমাদের দেখতে এটা একটু সুবিধা হবে। 1 to many। এবার দেখো আরেকটা এন্টিটি রয়েছে টিচার নামে, যা টিচার আইডি আর নেম। একইভাবে কোর্স নামে একটা এন্টিটি তৈরি করি যার মধ্যে একটাই মাত্র অ্যাট্রিবিউট আছে যার নাম নেম। স্টুডেন্ট নামে একটা এন্টিটি আছে যার মধ্যে নেম আর রোল নাম্বারটাকে একটা প্রাইমারি কি বানানো হয়েছে। দেখো এগুলোর মধ্যে সম্পর্ক এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ইয়ার ডায়াগ্রামের তৈরি করতে পারবে, আর পরীক্ষার সময় কিন্তু তোমাদের এগুলো দিতে পারে যে এভাবে একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে রিলেশনাল অ্যালজেব্রা এর প্রধান অপারেশনগুলো কি কি, প্রতিটি অপারেশনের কাজ ব্যাখ্যা করো। দেখো রিলেশন অপারেশনে প্রচুর ধরনের কাজ আছে। সবার ফার্স্ট সিলেকশন আমরা সিগমা চিহ্নের মাধ্যমে ব্যবহার করি। সিগমা চিহ্ন কেমন হয়? এরকম দেখতে। এর কাজ কি? কোনো রোকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তুমি একটা ডেটাবেস তৈরি করেছো, তার মধ্যে হরাইজন্টালি কোনো ডেটা চেক করতে যাচ্ছ কোনো শর্তের উপরে ডিপেন্ড করে, শর্তটা পূরণ হলে রোটাকে পুরো দেখিয়ে দেবে। এটাই করে কি? এই সিলেকশন অপারেশন। এরপরে আসে প্রজেকশন পাই চিহ্নের মাধ্যমে দেখানো হয়। সাধারণত কি হয়? এর কাজ হলো স্পেসিফিক কলাম বা সমস্ত কলামকে দেখাতে সাহায্য করে। এরপরে রিনেম অপারেশন রিও বা এরকম চিহ্নের মাধ্যমে দেখানো হয়। এর কাজ কি? কোনো টেবিল বা কোনো কলামের নাম পরিবর্তন করার জন্য এটা প্রয়োজন হয়। এরপরে ইউনিয়ন এরকম চিহ্নের মাধ্যমে দেখানো হয়, ইউ চিহ্নের মাধ্যমে। এটা পুরোপুরি ইউ না, এটা এই চিহ্নটার নামই হলো ইউনিয়ন সাইন। এটা কি হয়? দুটো ভিন্ন টেবিলের মধ্যে সমস্ত ডেটাবেসের একত্রিত করে একটি নতুন টেবিল তৈরি করতে এটা সাহায্য করে। এরপর হচ্ছে সেট ডিফারেন্স নাম থেকে বুঝতে পারছি এমন কোনো একটা অপারেশন যে কোনো ডিফারেন্স বোঝাচ্ছে দুটি টেবিলের মধ্যেকার। এরকম মাইনাস চিহ্নের মাধ্যমে সেট ডিফারেন্সকে বোঝানো হয়। আর 6 নম্বরে যেটা থাকে সেটা হলো কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট।
এরকম ক্রস চিহ্নের মাধ্যমে বোঝানো হয় দুটো টেবিলকে গুণ করে একটা নতুন টেবিল বানানো হয়। ধরো কোনো একটা টেবিলে দুটো অ্যাট্রিবিউট আছে, আর একটা টেবিলে 3টা অ্যাট্রিবিউট আছে। 2 আর 3 গুণ করলে 6, তাহলে নতুন যে এন্টিটি বা টেবিল তৈরি হবে টোটাল 6টা আলাদা আলাদা কলাম বা অ্যাট্রিবিউট সেখানে থাকবে। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হচ্ছে নিম্নত টেবিলে স্কিমা লক্ষ্য করো এবং এসকিউএল এর কোয়ারি তৈরি করো। এসকিউএল এর আমাকে এখানে কিন্তু কমান্ড লিখতে হবে। এখানে এমপ্লয়ি নামে একটা এন্টিটি আছে যার মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন এমপ্লয়ি আইডি, ইএমপি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, হায়ার ডেট। প্রশ্ন করা হয়েছে সবার ফার্স্ট এসকিউএল এর মাধ্যমে এমপ্লয়ি টেবিলটি তৈরি করো। ওকে, ভেরি ইজি। তার জন্য দেখো এখানে ক্রিয়েট ব্যবহার করা হয়েছে, তারপরে টেবিল ব্যবহার করা হয়েছে, তারপরে এমপ্লয়ি। আর আমরা ভালো করেই জানি যে আমাদের ব্র্যাকেট দিয়ে পুরো যে কলামগুলো আমরা অ্যাড করব সেই কলামগুলো দিতে হবে, তাদের ডেটা টাইপ দিতে হবে, যদি কোনো শর্ত দিতে শর্ত দিতে হবে। কিন্তু আমাকে এখানে কিন্তু শর্তের কথা কিছু বলা হয়নি, তার জন্য আমি এখানে কোনো ধরনের শর্ত অ্যাড করবো না। তাই দেখো এখানে ইএমপি আইডি, যেহেতু আমাকে প্রথমে ইএমপি আইডি বলা হয়েছে, এখানে আমরা ইন্টিজার টাইপের ডেটা টাইপ স্টোর করবো, তাই ইন্ট লেখা রয়েছে। তারপরে ইএমপি নেম আমরা ভালো করে জানি এখানে কোনো ধরনের নাম বসবে, তাই এখানে ভার্কার ব্যবহার করতে হবে, ভার্কার 30। সাধারণত ভার্কারের ক্ষেত্রে আমাদের মেনশন করেই হয় কতগুলো ক্যারেক্টার ম্যাক্সিমাম আমরা ইউজ করতে পারবো। এরপরে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টেও ভার্কার ডেটা টাইপ টোটাল 20টা লেটার বা ক্যারেক্টার আমরা এখানে ব্যবহার করতে পারবো। এবার স্যালারি, স্যালারি সাধারণত ফ্লোটের মাধ্যমে ব্যবহার করতে হয়। ফ্লোটের পরে তুমি এটাকে নর্মাল রাখতে পারো, আদারওয়াইজ তুমি মেনশন করতে পারো ম্যাক্সিমাম কত লেন্থের হবে। ম্যাক্সিমাম আমি বললাম 7 বা 8 লেন্থের হবে। যেহেতু এখানে দশমিক থাকবে, দশমিকের পরে কতগুলো সংখ্যা বোঝানোর জন্য আমাকে 2, 3, 4 এরকম 2 বসানো মানে দশমিকের পরে দুটো সংখ্যা। এরপরে হায়ার ডেট, এখানে আমরা বুঝতেই পারছি কোনো একটা ডেট ব্যবহার করতে হবে, তাই ডেট এখানে বসানো হয়েছে। সবার লাস্টে সেমিকোলন দিয়ে দিলেই কিন্তু আমার কমেন্টটা শেষ। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যেসব কর্মচারীদের বেতন 40,000 টাকা বেশি তাদের নাম এবং বিভাগ দেখাও। দেখো নাম আর বিভাগ আমার কিন্তু সমস্ত ধরনের কলামগুলোকে দেখাতে হবে না। তা আমরা জানি যে সিলেক্ট এই পার্টিকুলার কমান্ডের মাধ্যমে আমরা এইসব কাজগুলো করতে পারি। আমার টার্গেট কত? 40,000। সবার ফার্স্টে সিলেক্ট, যেহেতু আমরা দেখতে চাই কোনো ডেটা। তারপরে আমাকে যেই কলামগুলোকে দেখাতে হবে, যেমন ইএমপি নেম, ডিপার্টমেন্ট, এগুলো দেখাতে হবে। ফর্ম লিখে টেবিলের নাম দিতে হবে, আমাদের টেবিলের নাম এমপ্লয়ি, তাই এমপ্লয়ি লিখে হোয়ার দিই আমরা কখন, যখন কোনো ধরনের কন্ডিশন দিতে চাই, তাই এখানে হোয়ার স্যালারি গ্রেটার দ্যান 40,000, 40,000-এর বেশি, যেহেতু আমাকে বলাই হয়েছিল। ব্যাস এতটুকু করলেই কিন্তু আমার এই কমেন্টের কাজ শেষ। এবারে 3 নম্বরে বলা হয়েছিল এইচআর ডিপার্টমেন্টে নিযুক্ত কর্মীদের নাম এবং যোগদানের তারিখ দেখাতে হবে। ফার্স্ট ট্রিগার হবে কি বা কন্ডিশন কি হবে? এইচআর ডিপার্টমেন্ট, যেসব এমপ্লয়িরা ডিপার্টমেন্ট কোনটা? এইচআর। তো সিলেক্ট, আমাকে দুটো আইটেম বার করতে বলেছে, এমপ্লয়ি নেম আর তাদের হায়ার ডেট। লিখে দিলাম কলাম দুটো, ফর্ম, টেবিলের নাম, হোয়ার দিয়ে কন্ডিশন দেবো কি ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু কোটেশনের মধ্যে এইচআর। কেন? কারণ এটা একটা ভার্কার ডেটা টাইপ, তাই আমরা এখানে কোটেশন দেবো। এটা যেহেতু কোনো ভার্কার ছিল না, ইন্টিজার ছিল, তাই আমরা এখানে কোটেশন মেনশন করার দরকার হয়নি। এরপর সবার কাছে প্রতিটা বিভাগ অনুযায়ী গড় বেতন বার করতে হবে, আমাদের অ্যাভারেজ বার করতে হবে। কিরকম? প্রথমে সিলেক্ট, তারপরে ডিপার্টমেন্ট, তারপরে এভিজি দিয়ে, যেহেতু স্যালারির ওপরে কাজ করবে তাই দেখো ব্র্যাকেটের মধ্যে স্যালারি দেওয়া রয়েছে। ফর্ম কোন টেবিল থেকে? টেবিলটা এখানে ব্যবহার করেছে গ্রুপ বাই এর মাধ্যমে কাজটা হবে। গ্রুপ বাই কি? ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে গ্রুপ করা হবে। এইভাবেই কিন্তু তোমাদের এসকিউএল এর এই ধরনের কমান্ড লিখতে হতে পারে পরীক্ষার সময়, এরকম প্রশ্ন কিন্তু আসে। 9 নম্বর প্রশ্ন বলা যে ডেডলক কাকে বলে? 4টি প্রয়োজনীয় শর্ত ব্যাখ্যা করো, যেগুলো করলে ডেডলক হওয়ার চান্সটা কমে যাবে বা ডেডলক হলেও সমস্যাটা কম হবে। সবার ফার্স্ট ডেডলক। ডেডলক হলো এমন একটা সিচুয়েশন যেখানে একটা প্রসেস আর একটা প্রসেসের রিসোর্সের জন্য অপেক্ষা করে। দুজনেই একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করছে, প্রসেস দুটো আটকে বসে আছে, এর ফলে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, একেই ডেডলক বলা হয়। 4টি শর্ত যেটাকে ডেডলককে রিডিউস করতে বা সলিউশন করতে সাহায্য করে। সবার ফার্স্ট মিউচুয়াল এক্সিকিউশন। একটি রিসোর্স একবারে শুধুমাত্র একটি প্রোগ্রামে ব্যবহার করতে পারবে। কোন একটা রিসোর্স লাইক মাউস ব্যবহার করছি, একটা প্রোগ্রামেই মাউস ব্যবহার করা যায় সব জায়গায় না। যদি এটা মাউস একটা এক্সাম্পল না, এখনকার কম্পিউটার দ্যাটমা স্মার্ট যে ও মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারবে, কিন্তু কোন একটা রিসোর্সের কথা বলেছে। তো এরপরে কি বলেছে 2 নম্বরে? হোল্ড অ্যান্ড ওয়েট। একটি প্রসেস অন্তত একটি রিসোর্স ধারণ করে অন্য রিসোর্সের জন্য অপেক্ষা করবে। 3 নম্বরে বলা হচ্ছে নো প্রিমশন। কি বলা হচ্ছে? কোনো প্রসেস থেকে রিসোর্স জোর করে কেড়ে নেওয়া যাবে না। সার্কুলার ওয়ে,
প্রসেসগুলো একটি চক্রাকার শৃঙ্খলে একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করবে। অথবা দিয়ে একটা প্রশ্ন বলা হয়েছে উদাহরণ সহ ফার্স্ট স্পিড, বেস স্পিড ও স্পিড মেমোরি অ্যালোকেশন অ্যালগোরিদমগুলির তুলনা করো। দেখো এখানে কিছু মেমোরি ব্লক বলা হয়েছে, যেমন 100 কেবি, 500 কেবি, 200 কেবি, 300 কেবি, 600 কেবি। আর আমাকে একটা প্রসেস বলা হয়েছে যা সাইজ হলো 212 কেবি। দেখো বেস ফিট মানে কি হয়, এখানে শুরু থেকে খুঁজবে, সবার প্রথমে যে ব্লকটি পাবে, পর্যাপ্ত ব্লক মাস্ট বি যেখানে এই পার্টিকুলার প্রসেসটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে ও সেখানে স্টোর হয়ে যাবে। সবার ফার্স্টে 100তে যাবে, পাবে না, 500তে গেলে কিন্তু এফ ফিট হয়ে যাবে, 500 ব্লকে গিয়ে নিজেকে স্টোর করবে। এটা সব থেকে দ্রুত কাজ করতে পারে, তাই এটাকে ফার্স্ট ফিট বলা হয়। বেস্ট ফিট, বেস্ট ফিট মানে কি, পুরো মেমোরির একদম এখান থেকে এই অবধি পুরো প্রসেসটা স্ক্যান করবে সমস্ত ডেটা ব্লকগুলোকে, এর মধ্যে এর যে সাইজ তার সব থেকে কাছে যে সাইজটা আছে সেখানে গিয়ে স্টোর হবে। 100 এই প্রসেসটার থেকে অনেক কম, 500 অনেক বেশি, 200 কিছুটা কম, 300 এর কাছাকাছি, 600 অনেক বেশি। তাহলে এই যে 212 কেবি যে প্রসেসটা সেটাই 300 কেবি থেকে স্টোর হয়ে যাবে। কি হয়, মেমোরি সাশ্রয় পায় কিন্তু কিছুটা গতি কমে যায়, যেহেতু প্রথম থেকে শেষ অবধি সমস্ত ব্লককেও এক এক করে চেক করতে হয়। সবার লাস্ট আছে ওর স্পিড বা সব থেকে বাজে অবস্থা। কি হয়, এখানে সব থেকে বড় যে জায়গাটা আছে ও সেই জায়গায় গিয়েই বসে পড়ে। ও পুরো দেখলো সব থেকে বড়কে 600 কেবি পেয়ে গেল, ব্যাস ওখানে গিয়ে বসে পড়লো। ও অন্য কিচ্ছু নিয়ে মাথা ঘাটাঘাটি করলো না যে সব থেকে কাছে কে, বড় কে, ছোট কে, এত কিছু। সব থেকে বড় যে ও সেখানে গিয়ে বসে পড়লো। এটা ইন্টারনাল ফ্রেগমেন্টেশন সব থেকে বেশি হয়, কারণ সাপোজ ভাবোই না 600 কেবির একটা জায়গা আছে 212 কেবি, বাকি যে 300 সামথিং কেবি আছে সেটা পুরোপুরি ওয়েস্ট হয়ে গেল। এখান থেকে কিন্তু ইন্টারনাল ফ্রেগমেন্টেশন আসে। 10 নম্বরের প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাসের 5টি প্রধান মাইলস্টোন সম্পর্কে উল্লেখ করো। সবার ফার্স্ট 1950 টিউরিং টেস্ট, যে টেস্টের মাধ্যমে কোনো মেশিন কতটা পাওয়ারফুল বা চিন্তা করার ক্ষমতা কত বেশি আছে কিনা সেটা চেক করা হয়। 1956 এর ডার্টমাউথ কনফারেন্স, যেখানে জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেছিলেন। সেকেন্ড, 1973-তে ডিপ ব্লু এমন একটা এআই ছিল বিশ্বব্যাপী দাবার চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়েছিল। 2016 অ্যালফাগো, অর্থাৎ অ্যালফাবেট কোম্পানি যা গুগলের প্যারেন্ট কোম্পানি, তারা প্রথম একটা প্রোগ্রাম বানিয়েছিল যে গোটা জনপ্রিয় খেলা আছে জাপানে, বিশ্ব সেরা গো প্লেয়ারকে কিন্তু হারিয়েছিল। 2022 সালে চ্যাট জিপিটি, ওপেন এআই এই চ্যাট জিপিটি তৈরি করেছিল। মানুষ সবার প্রথমে চ্যাট বট ব্যবহার করা শুরু করে, আর সব থেকে বেশি জনপ্রিয় কিন্তু চ্যাট জিপিটি হয়েছিল। তারপর তো গুগল জেমিনি, গুগল বার্ড এইসব মার্কেটে আসে, কোপাইলট। অথবা দিয়ে একটা প্রশ্ন করছে, ডিপ লার্নিং কাকে বলে, মেশিন লার্নিং এর সঙ্গে এর পার্থক্য কি? দুটি ডিপ লার্নিং মডেলের নাম করো যেগুলি যথাক্রমে কম্পিউটার ভিশন আর এনএলপি ব্যবহৃত হয়। ওকে, ইজি কোয়েশ্চেন। ডিপ লার্নিং কি? এটি মেশিন লার্নিং এর একটি বিশেষ শাখা যা মানুষের মস্তিষ্কের নিউরন বা স্নায়ুতন্ত্রের আদলে তৈরি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে। প্রচুর জটিল থেকে জটিলতর ডেটা এখানে কাজ করে, কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন এর মাধ্যমে করা যায়। এবার মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য। সবার ফার্স্ট সংজ্ঞা, মেশিন লার্নিং এটি অ্যালগরিদম ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে শেখে সিদ্ধান্ত নেয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সাবস্টেপ। ডিপ লার্নিং কি? এটি মানুষের মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের আদলে তৈরি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে শেখে। এটি মেশিন লার্নিং এর একটি সাবস্টেট। তারপরে ফিচার এক্সট্রাকশন, এখানে মানুষকে নিজেকে ফিচার বা বৈশিষ্ট্যগুলোকে বলে দিতে হয় এআই কে শেখানোর জন্য। কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে মানুষকে কিন্তু সবকিছু বলে দেওয়ার দরকার হয় না, মানুষ র ডেটা দিয়ে দেয়, ডিপ লার্নিং এ নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই নিজে থেকে শেখে। ডেটার পরিমাণ, ছোট বা মাঝারি আকারের ডেটা মেশিন লার্নিং এর দিলে এআই সেখান থেকে শিখতে পারে, কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে ছোট ডেটাই হবে না, এখানে বিগ ডেটা দিতে হয়, বিশাল বড় মাপের ডেটা দিতে হয়। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে নর্মাল সিপিইউর মাধ্যমে কাজ হয়ে যায়। এনপিইউ থাকলে তো খুব ভালো। তোমরা যারা এনপিইউ সম্পর্কে জানো না, একবার গুগল করে দেখে নাও। এনপিইউ হলো লো পাওয়ার সিপিইউর একটা পার্ট যা এআই এর টাস্ক করতে সাহায্য করে। এখনকার যেসব কোপাইলট সার্টিফাইড ল্যাপটপগুলো আসছে সেখানে কিন্তু এনপিইউ থাকে। ইভেন স্ন্যাপড্রাগনের ডায়মেনসিটি যেসব ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আছে সেখানেও কিন্তু এনপিইউ থাকে। তো
এইবার ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু সিপিইউতে কাজ হয় না, এখানে জিপিইউ লাগে, কারণ এখানে প্রচুর শক্তিশালী কমপ্লেক্স ম্যাথামেটিক ইকুয়েশন করা হয়। জিপিইউ মানে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। তোমরা ভালো করে যারা একটু এআই সম্পর্কে একটু রিসার্চ করো তারা জানোই, গ্রাফিক প্রসেসিং না থাকলে কিন্তু তোমরা কোনো এআই রিলেটেড কাজ করতে পারবে না। সময়, এটা ট্রেন করতে, মেশিন লার্নিং এ ট্রেন করতে খুব কম সময় লাগে, কিন্তু ডিপ লার্নিং এ প্রচুর বেশি সময় লাগে। প্রয়োগ ক্ষেত্র, ইমেলের স্প্যাম ফিল্টারিং করার ক্ষেত্রে বা ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যবহার করা হয়। এখানে কোনো সেলফ ড্রাইভিং কার, চ্যাট জিপিটি, ফেস রিকগনিশন এরকম জটিল কাজকর্ম করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিপ লার্নিং ব্যবহার করা হয়। ডিপ লার্নিং এর মডেল কম্পিউটার ভিশন, এক্সাম্পল হলো CNN, আর NLP তার কিছু এক্সাম্পল ট্রান্সফরমার বা RMN। এগুলো ডিপ লার্নিং টেকনোলজি ব্যবহার করে কোনো ধরনের এআই কে কোনো কিছু ট্রেনিং দেয় বা সেখান থেকে কাজ উদ্ধার করে। তো এই হলো তোমাদের মডেল কোয়েশ্চেন নাম্বার 4, যেখানে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে বললাম যেগুলো তোমাদের পরীক্ষার সময় কিন্তু আসতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ। এই ফোল্ডার থেকে তোমরা এই মডেল কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, তার লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে, তোমরা গিয়ে কিন্তু সেলফ স্টাডিও করতে পারো। তো আজকের ভিডিওটাই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।